দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এলাকাতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে রয়েছে কংগ্রেসের দুই বিধায়ক জুলফিকার আলী ও মাহতাব। দুই বিধায়ক সহ প্রায় শতাধিক কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার মুহূর্তে সঙ্গে নিয়ে যান জুলফিকার আলীকে। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দুই বিধায়ক নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন যে সঠিক বিচারের দাবিতে তারা যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যাবেন, যার সঙ্গে কথা বলার প্রয়োজন তার সঙ্গে কথা বলবেন। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে নিন্দা জানান, পাশাপাশি শোক প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অধীর রঞ্জন চৌধুরীর সেই চিত্র আমরা দেখাবো, যে তার পরিবারের কাছে দেখা করছেন, তার পরিবারের সঙ্গে দেখা করছে এবং তার মা ছেলেদের বলে সবাই গেছে। বাড়ি থেকে বেরিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি তিনি কি বলেছেন সেটি আপনাদেরকে দেখাবো। তার আগে জানিয়ে রাখি যে উক্ত ঘটনায় পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়েছিল, অভিযুক্তকে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয়। আর ঘটনাস্থলেই পুলিশের বন্দুক ছিনিয়ে পালাবার চেষ্টা এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়াকে কেন্দ্র করে পুলিশের জবাবি কারবাই, আর সেই জবাবি কারবাইতে পুলিশও পাল্টা গুলি চালায়। উক্ত ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক অভিযুক্ত। সেই ঘটনাকে কটাক্ষ করেও কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী বলেন যে এই এনকাউন্টার কতটা সত্য সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। শুধু তাই না, পাশাপাশি তিনি বলেন যে ব্যক্তি সাধারণ মানুষ যাকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, সেই ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে যখন পালাতে পারেনি, সেই অভিযুক্ত সেই পুলিশের হাত থেকে কিভাবে পালায় প্রশ্ন থেকেই যাচ্ছে। আর তার মৃত্যুর পিছনে কি রয়েছে আসল রহস্য, সে প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। আগামী দিনে দেখার যে এই রহস্য কি আদৌ উন্মোচন হয় নাকি এমন ভাবেই রয়ে যায়। আমি কোনো নতুন তথ্য তো আবিষ্কার করে এখানে আসিনি। যে পরিবারের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন, তাদের পাশে থাকার আশ্বাস, তাদের এই দুর্ভাগ্যের দুঃখের দিনে তাদের যন্ত্রণার সঙ্গে সমব্যথী হওয়ার এই মানসিকতা নিয়ে এখানে এসেছে। পরিবারটা গরিব পরিবার, সংসার চালায় তারা, তিনটে মেয়ে ছেলে, তার মধ্যে একটা ছোট মেয়েকে সে হারিয়েছে। এখন প্রশ্ন হলো যে আজকে কেন এগুলো হতে হচ্ছে, কেন এগুলো হচ্ছে, এই মৌলিক প্রশ্নটা কিন্তু আজকে সকলের মধ্যে থাকা উচিত। একটা ঘটনা ঘটে গেল, আজও সবাই বলছে এখানটাই পুলিশ তৎপর হলে হয়তো মৃত্যুর হাত থেকে বাঁচানো যেত। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে স্থানীয় আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে পৌঁছেছে তা এটাকে আরো স্পষ্ট করে দিতে। 3 নম্বর, যাকে স্থানীয় যুবকরা কলার ধরে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে বা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, সেই দুর্বৃত্ত এত বড় কি মতব্বর হয়ে গেল, ক্ষমতাবান হয়ে গেল যে সে যখন সেই এলাকা দেখাতে যাচ্ছে, যেটাকে বলে রিকনস্ট্রাকশন করতে যাচ্ছে, তখন সে পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে। এত বড় কোথাকার মস্তান হলে আমার জানা নাই। আর যদি পুলিশের রিভলভারই কেড়ে নেয় তাহলে পুলিশের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ কোথায় গেল এটাও আমার জানা নাই। অবাক লাগছে। গত 15 বছর তার আগে এতদিন যদি পশ্চিমবঙ্গের প্রশাসন চলেছে, পুলিশ চলেছে, তাহলে তাদের কি প্রপার ট্রেনিং কোনোদিন ছিল? যদি থাকতো তাহলে ওরকম একটা ভ্যানওয়ালা উল্লুকর মাদকখোর একটা বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করে খুন করতে পারে, তাদের এত
বাহাদুর তারা, যে স্থানীয় একটা ছেলে তাদেরকে কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে, সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কি করে হয়ে গেল আমার মাথায় ঢুকছে না। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর, মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে, বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন? এই পুলিশ দিয়ে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথা এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি আরেকটা কথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করব, আবেদন করব, যে অপরাধী যে তাকে যেন শনাক্ত করা হয়, অপরাধের নামে, অপরাধীকে শাস্তি দেওয়ার নামে যেন সাধারণ মানুষের উপরে কখনো জুলুম করা না হয়। পশ্চিমবঙ্গের পুলিশের এটাই ট্রেন্ড, এটাই প্রবণতা, কিন্তু যে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে, অবশ্যই সেটা অবশ্যই অন্যায়। আইনের ক্ষমতা কাউকে কেড়ে নেওয়ার অধিকার নেই, আইনের পথে চলবে। আমাদের দাবি, রুল অফ ল শুড বি এস্টাবলিশ। আইনের শাসন যেন বাংলায় থাকে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, সবকিছু আছে, তো সেই আইনের শাসন যেন বাংলায় থাকে। সেখানটাই যেমন মব লিঞ্চিং করার অধিকার কারণ নেই, সে যত গণরসী হোক, যা কিছুই হোক, বাংলার সব মানুষকে এটা বুঝতে হবে যে মব লিঞ্চিং অর্থাৎ আমি জনরসে গণপিটুনিতে মেরে দিলাম, এ অধিকার যেমন কারণ নেই, তেমনি সে গণপিটুনিকে সামনে রেখে সাধারণ মানুষের উপরে অত্যাচার করার অধিকার পুলিশের কিন্তু নেই। এখানে গণপিটুনির বিরুদ্ধে অভিযানে পুলিশ প্রশাসন যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, তাতে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ধাক্কা খেতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করি। আমরা কথা বলবো রানীনগরের বিধায়ক জুলফিকার আলী, তিনি উপস্থিত হয়েছেন, আর সে বারুইপুরের ঘটনাস্থলে তিনি এসেছিলেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন। জুলফিকারদের কথা হলো, কি বললেন আপনারা? এখন এরকম মর্মান্তিক একটা ঘটনায় পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া তার কিছু নাই। যতটা বললাম, উপরবেলা যেন ওনাকে শক্তি দেয় এই এতে থেকে বেরোনোর জন্য। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সে তো চাইছি, সিএম মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের। অধীর রঞ্জন চৌধুরীও তো ছিলেন। হ্যাঁ, দাদা।